হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমস ক্লাসরুম। আমি তোমাদের জিৎ স্যার। ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের আজকে আমরা যে ক্লাসটা করাতে চলেছি সেটা হচ্ছে তোমাদের যে তৃতীয় সেমিস্টারের বাংলা কবিতা অংশ রয়েছে, সেই কবিতা অংশের যে দ্বিতীয় কবিতাটি রয়েছে অর্থাৎ দিগ্বিজয় রূপকথা, নবনীতা দেবসেনের লেখা, সেই কবিতাটি নিয়ে আজকে আলোচনা করব। তো আজকে কবিতাটি নিয়ে আলোচনা করার সঙ্গে সঙ্গে কবিতাটার মধ্যে থাকা যে অন্তর্নিহিত অর্থ, কবিতাটার উৎস এবং প্রত্যেকটা লাইন ধরে ধরে যে আলোচনা হতে পারে শব্দার্থ সহ প্রত্যেকটা জায়গা কিন্তু আজকে খুঁটিয়ে নাটিয়ে বিশ্লেষণ করা হবে তোমাদের সামনে। সবার আগে বলবো ভিডিওটা কিন্তু সম্পূর্ণটা দেখতে হবে। কবিতাটা কিন্তু যতটা সহজ বলে আমরা মনে করছি, আদতেও কিন্তু কবিতাটার ভেতরকার মানে ততটা সহজ নয়, অত্যন্ত গভীর। সেটা যদি জানতে হয় তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করতে অবশ্যই ভুলবে না, বন্ধুদের সাথে শেয়ার করো এবং অবশ্যই সোমস ক্লাসরুম চ্যানেলটিকে ফলো করো। তাহলে চলো মূল আলোচনার দিকে আমরা একটু এগিয়ে যাই। তোমরা এখানে দেখতে পাচ্ছ দিগ্বিজয়ের রূপকথা। এবার নবনীতা দেবসেন আগাগোড়াই বলেছেন যে তার অন্যান্য যে সাহিত্য শাখা রয়েছে অর্থাৎ উপন্যাস, প্রবন্ধ, ঠিক আছে, বা নাটক, যাই লিখুন না কেন, সব থেকে বেশি ভালো বা আনন্দ উপভোগ করেছেন তিনি কবিতা লিখতে। এবং তারও একটু যদি চুলচেরা বিশ্লেষণ করি তাহলে দেখা যায় তিনি বলেছেন শিশুদের জন্য কবিতা লিখতে কিন্তু তার সব থেকে বেশি ভালো লেগেছে, বা ছোটদের জন্য কবিতা। তাহলে এই যে কবিতাটি দিগ্বিজয়ের রূপকথা, এই কবিতাটির যে নামকরণ সেটা তো অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ব্যঞ্জনাবাহী অবশ্যই। কি অর্থে? দিগ্বিজয়ের রূপকথা। আগে আমরা একটা রূপকথা শব্দটাকে বিশ্লেষণ করি। রূপকথা আমরা ছোটবেলায় অনেক কিন্তু শুনেছি, এই শব্দটার সঙ্গে আমরা খুব ভালোভাবেই কিন্তু পরিচিত। আমরা একটু যদি মনে করো, ঠাকুমার ঝুলি সব থেকে উৎকৃষ্ট রূপকথার একটা নিদর্শন, ছোটবেলায় পড়েছি। লালকমল নীলকমল, ব্যঙ্গমা ব্যঙ্গমী, ঠিক আছে, এরকম বহু। তারপর হচ্ছে বোকা শিয়ালের কথা, ঠিক আছে, এরকম বহু আমরা রূপকথার গল্প ছোটবেলায় শুনেছি তো ঠাকুমা দিদিমা মায়েদের কাছে। তাহলে রূপকথা কিন্তু এমন এক প্রকার বিশেষ গল্প শাখা যা কিনা ছোটদের মনের ভেতরে আনন্দ দেয়, এটা মাথায় রাখতে হবে। এবার দিগ্বিজয়, দিগ্বিজয় কথাটার অর্থ কি? দিক, এই শব্দ থেকে দিগ্বিজয় কথাটা আসছে মূলত। দিক শব্দের অর্থ কি না, আমরা আমাদের যে 10টা দিকের কথা পড়ি, আমরা জানি আমাদের 4টে প্রধান দিক, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এই যে 4টে দিক, তাছাড়াও তো আমরা জানি 10টা দিক রয়েছে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, বায়ু, অগ্নি, নৈঋত, ঊর্ধ্ব এবং অধ। এই যে আমাদের টোটাল 10টা দিক রয়েছে, এই 10টা দিকে যে বিজয় করতে পারে বা যে জয় করতে পারে তাকেই বলা হবে দিগ্বিজয়। আসলে প্রাচীনকালে বিভিন্ন রাজ পরিবার থেকে রাজার সন্তান সন্ততিরা এই দিগ্বিজয় যাত্রার উদ্দেশ্যে বেরোতো, অর্থাৎ কি 10 দিক জয় করার সংকল্প নিয়ে বের হতো। মনে করা হতো এই দিগ্বিজয় যাত্রা নাকি অত্যন্ত বীরত্বের একটা পরিচয়, ঠিক আছে। তাই প্রাচীনকালের এরকম নানা হচ্ছে রাজ পরিবারের সন্তানরা দিগ্বিজয় যাত্রার জন্য বের হতেন। নবনীতা দেবসেন তার কবিতার নামকরণকে কিন্তু ঠিক সেভাবেই সাজিয়েছেন যেন মনে হচ্ছে কোন রাজকুমার বা রাজকুমারী তিনি দিগ্বিজয় যাত্রার জন্য যাচ্ছেন এবং সেটা যেন রূপকথার গল্প থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। তাই বলা হয়েছে দিগ্বিজয়ের রূপকথা। এবার কবিতাটা আমরা বিশ্লেষণ তো করবই, তার আগে আমাদের যেটা মাথায় রাখতে হবে, যেহেতু আমাদের এমসিকিউ প্যাটার্নের উপর পরীক্ষা হচ্ছে, তাই আমাদের কিন্তু খুঁটিয়ে ভালো করে তথ্যগুলো অবশ্যই জানতে হবে। সেক্ষেত্রে আমরা প্রথম সেমিস্টারে দেখেছি আমাদের যেখানে স্কুল বা আমাদের স্কুলের শিক্ষক মহাশয়রা প্রশ্ন করেছিল, সেক্ষেত্রে অনেক স্কুলে কিন্তু দেখা গেছে কবি পরিচিতি থেকেও ছোটখাটো প্রশ্নগুলো কিন্তু তুলে দেওয়া হয়েছে। তোমাদের স্কুলেও যদি হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আজ তাই আমরা থার্ড সেমিস্টারে এসেও কিন্তু কবি পরিচিতি অংশটাকে পড়তে একদম ভুলবো না। আমি অনেক জায়গায় দেখেছি অনলাইন প্ল্যাটফর্মে কবি পরিচিতি সেই অর্থে কিন্তু টেক্সট বইয়ের যেটা খুঁটিয়ে পড়ার কথা সেটা পড়ায় না, কিন্তু আমার মতে মনে হয় যেহেতু তোমাদের টেক্সট বইয়ের সঙ্গে এই কবি পরিচিতিটা একসঙ্গে যুক্ত করা রয়েছে, তাই এখান থেকে আসার সম্ভাবনা প্রশ্ন কিন্তু অনেকটাই রয়েছে। তাই অবশ্যই ভালো করে আমাদের এই অংশটা পড়তে হচ্ছে। প্রথমে দেখো, আমরা কবি পরিচিতি অংশে জানার আগে একটু নবনীতা দেবসেন সম্পর্কে একটু যদি খুঁটিয়ে তথ্য বার করতে পারি। এই নবনীতা, এই নবনীতা নামটি কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া, ঠিক আছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের লেখিকা নবনীতা দেবসেনকে তার নবনীতা নামটি দিয়েছিলেন
এবং তারই সঙ্গে তার যে পৈতৃক উপাধি দেব, তার সঙ্গে সেন যুক্ত হওয়ার কারণ হচ্ছে তিনি বিখ্যাত প্রখ্যাত মানে আমাদের ভারতরত্ন অমর্ত্য সেনের স্ত্রী ছিলেন। তার জন্য তার টাইটেল দেব সেন, পৈতৃক উপাধি, পৈতৃক যে সারনেম বা টাইটেল যেটাকে বলা হয় সেটা হচ্ছে দেব, এবং অমর্ত্য সেনের সাথে বিবাহ সূত্রে আবদ্ধ হওয়ার জন্য তার সঙ্গে সেন পদবিটিও যুক্ত হয়েছে। বোঝা গেল? তার মানে বোঝা যাচ্ছে রবীন্দ্রনাথের সান্নিধ্য তিনি পেয়েছিলেন। তার নবনীতা নামকরণটিও কিন্তু রবীন্দ্রনাথেরই দেওয়া। ঠিক আছে, একটু যদি বিচার করি তাহলে দেখতে পাবো যে নবনীতা দেবসেনের লেখা কিন্তু আমরা সাধারণভাবে আমাদের এতকার যে সাহিত্য জীবন বা তোমরা যে তোমাদের কথাই বলছি, আসলে তোমরা যে স্কুল লাইফে এতটা গণ্ডি পেরিয়ে চলে আসলে, স্কুল জীবনের শেষ পর্যায়ে তোমরা এখন এসে উপনীত হয়েছো, তার মধ্যে নবনীতা দেবসেনের গল্প বা কবিতা আমরা খুব একটা কিন্তু পড়িনি। ক্লাস 4 অথবা 10-এ একটা গল্প থাকতে পারে কবিতা সে অর্থে, পৃথিবী বারুক রোজ, সেটা হয়তো আমার খুব সম্ভবত ক্লাস 10-এর বইতে ছিল, কিন্তু তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল না। পৃথিবী বারুক রোজ বলে একটি কবিতা ছিল, যার লেখিকা কিন্তু ছিলেন এই নবনীতা দেবসেন। তো সেই অর্থে আমরা নবনীতা দেবসেনকে কিন্তু অ্যাজ আ লেখিকা বা বলা যেতে পারে আমাদের পাঠ্য বিষয়ের যে কোনো বিষয় হিসেবে তার লেখা কিন্তু পাইনি, এই প্রথম পাওয়া। নবনীতা দেবসেন আধুনিক যুগের আধুনিক সময়কার লেখিকা। আমরা আমাদের যে প্রথম কবিতাটা রয়েছে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় লেখা ধর্ম, যেটি অন্ধকার লেখাগুচ্ছের 14 সংখ্যক কবিতা, সেই শ্রীজাত বন্দ্যোপাধ্যায় কিন্তু আমাদের আধুনিক লেখক লেখিকাদের যে গ্রুপ বা যে দল তার মধ্যেই পড়ছেন। এই নবনীতা দেবসেনও কিন্তু খুব একটা বেশি প্রাচীন রবীন্দ্রনাথ, জীবনানন্দ বা বলা যেতে পারে আমাদের অজিত দত্ত এদের মতো খুব একটা প্রাচীন নন, এরা আধুনিক সময়কারী লেখক লেখিকা। তাই আমাদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে যে সিলেবাস করা হয়েছে তার কবিতা অংশটা কিন্তু দুটো কবিতাই তোমাদের আধুনিক কালের লেখক লেখিকাদের দ্বারা যে কবিতা রচিত হয়েছে তাই পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো নবনীতা দেবসেনের জন্ম হয় 1938 সালের 13ই জানুয়ারি। মাথায় রাখতে হবে, এগুলো সালের জন্য ইম্পর্টেন্ট, যদি কোনো স্কুলে প্রশ্ন আসে এগুলো দেখতে হবে, কারণ বোর্ড প্রশ্ন করছে, বোর্ডের প্রশ্নের আমরা কোনো মতেই তাকে প্রেডিক্ট করতে পারি না বা ভবিষ্যৎবাণী করতে পারি না যে বোর্ড দেবে না এমনটা কিছু, তাই আমাদের কিন্তু একটু ডিটেইলি পড়তেই হচ্ছে। তো জন্ম হয় 1938 সালের 13ই জানুয়ারি এবং মৃত্যু হয় খুব বেশি দিন নয়, 2019 সালের 7ই নভেম্বর। খুব বেশি দিন কিন্তু আগে মৃত্যু হয়নি, আমাদের ছেড়ে যাননি তিনি। 2019 সাল বলতে আজ থেকে প্রায় মোটামুটি ভাবে 4.5 থেকে 5 বছর আগেকার কথাই তিনি বলছেন এখানে। এই নবনীতা দেবসেন ছিলেন বিখ্যাত কবি, লেখক এবং শিক্ষাবিদ, বহুমুখী প্রতিভা সম্পন্ন। তিনি দক্ষিণ কলকাতার হিন্দুস্তান পার্কে তার বাবা মায়ের যে পৈতৃক নিবাস, তার বাবা মায়ের বাড়ির নাম কি, ভালোবাসা নামক যে গৃহ বা আবাসস্থল, এটা মাথায় রাখতে হবে, সেই ভালোবাসা নামক বাড়িতে জন্মগ্রহণ করেন কলকাতার কোন অঞ্চলে, তা হিন্দুস্তান পার্ক নামক অঞ্চলে। তার পিতা হচ্ছে নরেন্দ্র দেব এবং মাতা রাধারানী দেবী, দুজনেই সেই যুগের বিশিষ্ট কবি দম্পতি। তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে যে নবনীতা দেবসেনের এই যে কবি সুলভ সত্তা বা কবি স্বভাব, এটা কিন্তু কিছুটা যেমন অর্জিত, আবার অনেক অংশে তা কিন্তু জন্মগত। যার বাড়িতে এরকম মানে পিতামাতা কবি দম্পতি, যার প্রতিভা এতটা, তার সন্তান যে ঠিক তেমনই প্রতিভার অধিকারী হবে না এটা কিন্তু বলা যায় না। তাই নবনীতা দেবসেনের মধ্যেও কিন্তু আমরা সেই কবি প্রতিভারই স্ফুরণ দেখতে পাচ্ছি, যা কিনা তার পিতামাতার মধ্যেও ছিল। প্রথম জীবনে তিনি গোখেল মেমোরিয়াল গার্লস স্কুল, পরবর্তীতে লেডি ব্রাবোন, প্রেসিডেন্সি কলেজ, যাদবপুর এবং হার্ভার্ড, এছাড়াও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা এবং গবেষণা করেছেন। শুধুমাত্র আমাদের দেশীয় বিশ্ববিদ্যালয়ের স্কুল কলেজে নয়, আমাদের একেবারে আন্তর্জাতিক স্তরে যে সমস্ত উন্নত এবং খ্যাতি সম্পন্ন পপুলার যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, কেমব্রিজ, তারপর হচ্ছে হার্ভার্ড ইত্যাদি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে তিনি যুক্ত ছিলেন, পড়াশোনা করেছেন, এমনকি গবেষণা পর্যন্ত করেছেন এই সমস্ত মানে বলা যেতে পারে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হয়ে। পরবর্তী সময় তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য বা কম্পারেটিভ লিটারেচারের সঙ্গে যুক্ত হয়ে অধ্যাপনাও করেন। 1959-এর দশকে বা 1959 সালে তিনি দেশ পত্রিকা, মাথায় রাখতে হবে কোন পত্রিকা, দেশ পত্রিকায় তার প্রথম কাব্যগ্রন্থ, খুব ইম্পর্টেন্ট, নবনীতা দেবসেনের প্রথম কাব্যগ্রন্থ প্রথম প্রত্যয় প্রকাশিত হয়েছিল কবে না 1959 সালে দেশ পত্রিকায়।
1976 সালে তার লেখা প্রথম উপন্যাস, আবার একটা শর্ট প্রশ্ন আমরা পাচ্ছি, তার লেখা প্রথম উপন্যাসের নাম কি? আমি অনুপম প্রথম প্রকাশ পায়। এই যে নবনীতা দেবসেন, তিনি বহুমুখী প্রতিভা সম্পন্ন। তার কবিতা, প্রবন্ধ, রম্য রচনা, ভ্রমণ কাহিনী, উপন্যাস মিলে তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় 38টি, 38 এতগুলো গ্রন্থ নবনীতা দেবসেনের প্রকাশিত হয়েছিল জীবদ্দশায়। 2000 সালে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন বাংলা থেকে। আমাদের পাঠ্য কবিতাটি দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেনের লেখা নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা নামক কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে। খুব ইম্পর্টেন্ট জায়গা, কবিতার উৎসটা এখানে যথোপযুক্তভাবে মেনশন করে দেওয়া হয়েছে যে কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে, নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা অংশ থেকে আমাদের পাঠ্য কবিতাটি গ্রহণ করা হয়েছে। এবার আমরা একটু উৎস পরিচিতি সম্পর্কে জানবো, যে কবিতাটি অ্যাকচুয়ালি কোথা থেকে প্রথমে এসেছেন, কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতাটি, সেটা একটু ভালো করে জানবো। দেখো, বলছে দিগ্বিজয় রূপকথা কবিতাটি কবি কবে রচনা করেন না 1973 সালে সর্বপ্রথম এই কবিতাটি তিনি রচনা করেছিলেন। এটি কবির লেখা, আমাদের নবনীতা দেবসেনের লেখা, মাথায় রাখতে হবে, রক্তে আমি রাজপুত্র নামক কাব্যগ্রন্থে সর্বপ্রথম এই কবিতাটি যুক্ত হয়েছিল। আবারও বলছি, রক্তে আমি রাজপুত্র নামক কাব্যগ্রন্থে সর্বপ্রথম নবনীতা দেবসেনের লেখা এই কবিতাটি সংযুক্ত হয়েছিল। তারপরে পরবর্তীতে এই কবিতাটি নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা গ্রন্থে সংকলিত হয়েছে, যেখান থেকে আমাদের পর্ষদ বা আমাদের বোর্ড কবিতাটি গ্রহণ করেছে বলে সূত্র মারফত জানিয়েছে। ক্লিয়ার হলো উৎস? তাহলে প্রথম কোন কাব্যগ্রন্থে স্থান পেয়েছিল? রক্তে আমি রাজপুত্র। তারপর সেটি কোন কাব্যগ্রন্থে স্থান পায়? নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা নামক কাব্যগ্রন্থে আমাদের কবিতাটি যুক্ত হয়েছিল। এরপর আমরা মূল কবিতা আলোচনায় যাব, তার সঙ্গে সচিত্র বর্ণনা দিয়ে বোঝানোর চেষ্টা করব যাতে তোমাদের আরো বুঝতে সুবিধা হয়। চলো কবিতাটাকে পাঠ করে নি, তারপর প্রত্যেকটা লাইন বিশ্লেষণ করব। রক্তে আমি রাজপুত্র, হলেনি বা দুঃখিনী জননী, দিগ্বিজয় যেতে হবে। দুয়োরানী দিলেন সাজিয়ে, কবচ কুণ্ডাল নেই, ধনুক তুরের শিরস্ত্রাণ কিছুই ছিল না, শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম। এক, ওই জাদু অশ্ব, মরুপথে সেই হয় উট, আকাশে পুষ্পক আর সপ্তডিঙার সাজে সিন্ধু জলে, তেপান্তরে পক্ষীরাজ, তার নাম রেখেছি বিশ্বাস। দুই, ওই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি, শানিত ইস্পাত খণ্ড, অভঙ্গুর, নাম ভালোবাসা, নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে। কবিতাটা পাঠ করলাম, এবার আমরা কবিতাটা লাইন বাই লাইন বিশ্লেষণ করে দেখাবো। দেখো, প্রথম যে লাইনটা বলছেন কবি, তার কবিতার প্রথমেই সেটা বলছেন রক্তে আমি রাজপুত্র। আমরা এইমাত্র জানলাম উৎস পরিচিতি সম্পর্কে, যে রক্তে আমি রাজপুত্র এই কবিতাটি আমাদের দিগ্বিজয় রূপকথা কবিতাটি এই নামক কাব্যগ্রন্থেরই কিন্তু সর্বপ্রথম অন্তর্ভুক্ত হয়েছিল। তাহলে প্রথমেই তিনি তার কাব্যগ্রন্থের নাম দিয়ে কবিতাটিকে শুরু করছেন, কিন্তু এই সব শব্দবন্ধ বা বাক্যটির মধ্যে একটা কিন্তু বিশেষ রোমাঞ্চকর ব্যাপার রয়েছে। কি ব্যাপার? ভালো করে বোঝো। কবি বলছেন এই শব্দটার দিকে ভালো করে লক্ষ্য করো। আমি, আমি বলতে আমরা কাদেরকে বোঝাই? আমাদের নিজেদেরকে বোঝাই। তাই এখানে একদিকে কবি এই আমি শব্দের দ্বারা নিজেকে বোঝাচ্ছেন, আবার দ্বিতীয় অর্থে যদি ভালো করে প্রযোজ্য করি, এটা কিন্তু লিঙ্গ বর্ণ নাম বিভেদে একজন ব্যক্তিসত্তাকে বোঝাচ্ছে। কবি এই আমির কিন্তু কোনো নাম দেন, যার কারণে এই আমি কিন্তু নামহীন। তাই এই আমির দুটি সত্তা বিরাজমান। এক সত্তা হচ্ছে কি, যে কিনা কবি নিজেকেই এখানে আমি বলে চিহ্নিত করছেন, আর দ্বিতীয় সত্তা হচ্ছে কবি এখানে নাম বর্ণ লিঙ্গ ভেদে এক কোনো বিশেষ ব্যক্তি সত্তাকে চিহ্নিত করে আমি শব্দটির ব্যবহার করছেন, যার কোনো লিঙ্গ ভেদ নেই, যার কোনো নাম নেই, সেই আমিকে তিনি চিহ্নিত করছেন। কবি বলছেন রক্তে আমি রাজপুত্র। আমরা যদি সেদিক থেকে কবিকেই এখানে আমি হিসেবে ধরি, তাহলে কবিতাটা বুঝতে একটু সুবিধা হবে। একটু এভাবে বোঝো, রক্তে আমি রাজপুত্র, কবি নিজে একজন নারী, তাই তো? নবনীতা দেবসেন একজন নারী, কিন্তু তিনি নিজেকে কি বলে আমাদের সামনে প্রকাশ করছেন? বলছেন না রক্তে আমি রাজপুত্র, আমি রাজকন্যা নই, আমি রাজপুত্র।
তাহলে এখানে কবিতাটির মধ্যে থেকে একটা কিন্তু বিশেষ বার্তা আমাদের সকলের সামনে নবনীতা দেবসেন পৌঁছানোর চেষ্টা করছেন। কি বার্তা? না, যে লিঙ্গ নির্ভেদে বা লিঙ্গ বিভেদ এটা সমাজ থেকে মুছে ফেলতে হবে। সমাজে নারী এবং পুরুষের মধ্যে যে বৈপরীত্য, যে বিভেদ রয়েছে, সেই বিভেদটাই ঘোচানোর জন্য কবি এই কবিতাটা রচনা করেছেন। কবিতাটা যদি ডিপলি আমরা ভাবি, একটু গভীরভাবে বিশ্লেষণ করতে চাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো শেষে গিয়ে কবি কিন্তু আসলে নারী পুরুষের বিভেদ যে ঘুচিয়ে দেওয়ার কথা, সেটাই কিন্তু এই কবিতার মধ্যে বর্ণনা করেছেন। তাই কবি নিজে একজন নারী হয়ে তিনি বলছেন যে রক্তে আমি রাজপুত্র, আমার রক্তে, আমার শরীরের মধ্যে যে রক্ত, যে রুধি ধারা প্রবাহিত হচ্ছে, তা কিন্তু রাজ রক্ত, সাধারণ রক্ত নয়। আমি রাজ রক্তের দ্বারা পরিপূর্ণ। আমার পিতা একজন রাজা, আমার মাতা একজন রানী, তাই আমার শরীরের মধ্যে রাজ রক্ত প্রবাহিত হচ্ছে। ঠিক আছে? তাই বলছেন আমার রক্তের মধ্যে যেহেতু রাজ রক্ত প্রবাহিত হচ্ছে, তাই আমি রাজকন্যা হওয়া সত্ত্বেও আমি রাজপুত্রের মতো বলিয়ান হতে চাই। কবি বলছেন রাজপুত্র তো রাজার পুত্রকে বোঝায়, কিন্তু পুত্র যে সবসময় বীরত্বের প্রতীক, এটা কেন হবে? কন্যারা কেন বীরত্বের প্রতীক হতে পারে না? তাই কবি বলছেন আমার মধ্যেও তো রাজ রক্তই প্রবাহিত হচ্ছে, হলামই না আমি যদি কন্যা হই না কেন, কিন্তু আমি রাজপুত্রের মতো বীরত্বের অধিকারী হতে চাই। তাই বলছে আমার রক্তের মধ্যেও রাজার রক্ত প্রবাহিত হচ্ছে, রাজ রক্ত প্রবাহিত হচ্ছে, তাই আমি কন্যা হয়েও পুত্র হয়ে দেখাবো। তাই আমি বলছেন কবি, আমি রাজপুত্র রক্তের মধ্যে যেন আমি রাজার রক্তই ধরে রেখেছি। তাই বলছেন হলেনি বা দুঃখিনী জননী, দিগ্বিজয় যেতে হবে। আমার জননী দুঃখিনী, সে অত্যন্ত বলা যেতে পারে কষ্টে জীবন কাটাচ্ছে। এখানে একটা বৈপরীত্য লক্ষ্য করা যাচ্ছে না? কবি বলছেন রক্তে আমি রাজপুত্র, অর্থাৎ আমার রক্তের মধ্যে রাজার রক্তই প্রবাহিত হচ্ছে, তার দিকে অপর দিকে বোঝানো হচ্ছে যে কবির মা, এই যে জননী, জননী কথার অর্থ কি? মা। তিনি কি না চির দুঃখিনী, তার মা অত্যন্ত দুঃখের সঙ্গে জীবনযাপন কাটাচ্ছেন। দিগ্বিজয় যেতে হবে। কি কারণ এই দিগ্বিজয় যাত্রা করার? কবির চেয়েছেন তার মায়ের এই দুঃখ, তার রাজার মানে পত্নী হওয়া সত্ত্বেও রাজ্যপাঠ থেকে বঞ্চিত হয়ে, সমস্ত সুখ শান্তি থেকে বঞ্চিত হয়ে তার মা যে দুঃখিনী জীবন কাটাচ্ছেন, সেই দুঃখিনী জীবন নির্বাণ বলা যেতে পারে মানে ঘোচানোর জন্য কবি বলছেন দিগ্বিজয় যেতে হবে, চতুর্দিক বিজয় যাত্রা করে ফিরে আসতে হবে, এবং তার সেই বিজয় যাত্রা থেকে ফিরে যা কিছু তিনি সঞ্চয় করবেন তার মার কাছে এসে অর্পণ করে দিতে হবে, যাতে কবির মা আর দুঃখে না থাকতে পারেন। তাই কবি বলছেন আমার মা দুঃখিনী জননী আমি জানি, কিন্তু তার দুঃখ নিবারণের জন্য, দুঃখ ঘোচানোর জন্যই কবিকে কি করতে হবে? দিগ্বিজয় যাত্রা করতে হবে। আমি প্রথমেই বললাম দিগ্বিজয় কি জিনিস না, প্রাচীনকালে রাজরাজার সন্তানরা বিভিন্ন কার্যে দিগ্বিজয় যাত্রা করতেন। কিসের জন্য? সাম্রাজ্য বিস্তার করার জন্য, কোনো কিছু উদ্ধার করার জন্য, রাজপুত্ররা রাজকন্যাকে উদ্ধার করার জন্য, স্বামীরা স্ত্রীকে উদ্ধার করার জন্য, বিভিন্ন কার্যের জন্য দিগ্বিজয় যাত্রা করতেন। তো এখানে কবি বলছেন কিসের জন্য তিনি দিগ্বিজয় যাত্রা করতে চান? না, তিনি তার মায়ের দুঃখ ঘোচানোর জন্য। যে মা না দুঃখিনী জননী, তার মা যে অত্যন্ত কষ্টে জীবন যাপন করছেন, সেই কষ্ট দূর করার জন্য তিনি দিগ্বিজয় যাত্রা করতে চান, এবং দিগ্বিজয় যাত্রা করে তিনি যা কিছু অর্জন করবেন সবকিছু তার মায়ের ঝুলিতে এনে ভরে দিতে চান। আনন্দ, খুশি, উল্লাস, হর্ষ সবকিছুই যেন তার মার কাছে তিনি অর্পণ করতে চান। তাহলে কবির এই দিগ্বিজয় যাত্রা কিসের জন্য? প্রথমত তার মায়ের জন্য, যাতে তার মায়ের দুঃখ ঘোচাতে পারেন তিনি। তারপর বলছেন দুয়োরানী দিলেন সাজিয়ে। তার মা কে? না একজন দুয়োরানী। আমরা রূপকথার গল্পে রাজা রানীর প্রসঙ্গ যখন পাই, আমরা রাজার দু প্রকার রানীর কথা পাই। কি রানী জানো? একজন রানী হচ্ছে সুয়োরানী, আমরা একজনকে পাচ্ছি। অনেক রানীরা থাকতো, কিন্তু তার মধ্যে বিশেষ দু প্রকার রানীর কথা পাচ্ছি। আর এক হচ্ছে দুয়োরানী। এবারে সুয়োরানী এবং দুয়োরানীর মধ্যে কিন্তু কিছু পার্থক্য রয়েছে। সুয়োরানী কথাটার মধ্যে থেকেই বোঝা যাচ্ছে যে রানী সুখে দিন যাপন করতেন, রাজার অত্যন্ত প্রিয় রানী, রাজার মানে অত্যন্ত কাছের, রাজ্যপাট পরিচালনার দায়িত্ব রাজা যেন তাকেই দিয়ে দিয়েছেন। অত্যন্ত সুখে বিলাসবহুল জীবনযাপন রাজ্যে থেকে, রাজমহলে থেকে তিনি জীবনযাপন করতেন।
অপরদিকে ঠিক বিপরীত ধর্মী এই চরিত্র হচ্ছে দুয়োরানী, যে কিনা রাজার খুব একটা কাছের পাত্র বা প্রিয় পাত্র নয়, সে রাজারই স্ত্রী, কিন্তু সে যেন দুঃখে জীবন যাপন করছে। যে রানী দুঃখিনী সেই হচ্ছে দুয়োরানী, আর যে রানী সুখে থাকে সে হচ্ছে সুয়োরানী। হয়তো কোনো কারণবশত, সে কি কারণ হতে পারে, হয়তো রাজার সাথে কোনো মনোমালিন্য বা মতবিরোধ হতে পারে, সুয়োরানীর কোনো চাতুরি হতে পারে দুয়োরানীকে রাজ্য ত্যাগ করার জন্য। বিভিন্ন যে কোনো কারণে যখন রাজ্য থেকে বিতাড়িত হয়ে দূরবর্তী কোনো স্থানে গিয়ে দুয়োরানী তার সন্তানকে যেন লালন পালন করছেন অত্যন্ত কষ্টে। এই কষ্ট আমাদের রাজপুত্র কথক কবি বা এই নামহীন আমি যেন দেখতে পাচ্ছেন না। তিনি তার মাকে অত্যন্ত সুখ দিয়ে ভরিয়ে দিতে চাইছেন, তার জন্য তিনি দিগ্বিজয় যাত্রার উদ্দেশ্যে বেরোচ্ছেন। কিন্তু দিগ্বিজয় যাত্রা উদ্দেশ্যে করতে গেলে তো আমাকে নানা রকম ভাবে বাধার সম্মুখীন হতে পারে, নানাভাবে প্রতিকূলতার সম্মুখীন হতে পারে। তাই কবি বলছেন এই যুদ্ধে বেরোনোর জন্য, প্রতিকূলতাকে বিজয় রূপে প্রতিভাত করার জন্য আমার দুয়োরানী মা আমাকে যুদ্ধের সাজে সাজিয়ে দেওয়ার দিলেন। কিভাবে না, যুদ্ধের জন্য যে সমস্ত জিনিসপত্র প্রয়োজন, কবচ কুণ্ডল নেই, ধনুক তুনির শিরস্ত্রাণ কিছুই ছিল না, শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম। কবি বলছেন, একটু ছবি দিয়ে আমরা বোঝাই, তার কাছে যুদ্ধ করার মতো কোনো কিছুই নেই, বা যুদ্ধের সাজের যে পোশাক হয় তিনি কিছুই মানে নিজের গায়ে আভরণ হিসেবে নেননি। প্রথমে বলছেন কবচ কুণ্ডল নেই। কবচ কুণ্ডল বিষয়বস্তুটা কি, দেখো এখানে আমি একটা ছবি রেখেছি, এটা মহাভারতের চরিত্র কর্ণের ছবি। কর্ণ গায়ে এক বিশেষ প্রকার দেখতে পাচ্ছ সোনালী বর্ম পরে রয়েছে, এটাকে বলা হয় কবচ, বা এক বিশেষ প্রকার আভরণ বা বর্ম বা ঢাল, যেটা শরীরে যে কোনো প্রকার আঘাত থেকে রক্ষা করতে পারে, এটাকে বলা হয় কবচ। কুণ্ডল কথার অর্থ কি, কুণ্ডল কথার অর্থ হচ্ছে কান। দেখতে পাচ্ছ এখানে কর্ণ কানের পরে রয়েছে, তার কানে। এই কবচ এবং কুণ্ডল একটা বীরত্বের প্রতীক, যা কিনা কর্ণের ছিল। একমাত্র মহাভারতের এমন একজন চরিত্র যার কাছে কবচ কুণ্ডল ছিল, এবং যা প্রতিহত করা বা এই কবচ কুণ্ডল থাকার দরুন কর্ণ কিন্তু যথেষ্ট পরাক্রমশালী ছিল, তাকে হারানো সম্ভব ছিল না। এই কবচ কুণ্ডল যা যুদ্ধে জয়লাভের জন্য অবশ্যম্ভাবী একটা বস্তু, কবি বলছে তার কাছে এই কবচ কুণ্ডল নেই। আর কি কি নেই, না আছে ধনুক, না আছে তুনীর, না আছে শিরস্ত্রাণ। ভালো করে বোঝো, ধনুক বলতে তো আমরা খুব সহজে বুঝে যাচ্ছি এই জিনিসটাকে বোঝাচ্ছে, এটাকে ধনুক বলে। তুনীর কথার অর্থ কি, যেখানে তীর রাখার পাত্র, এই যে দেখতে পাচ্ছ তীর রাখার একটি পাত্র এখানে ছবি রেখেছি আমি, এটাকে বলা হয় তুনীর। আমরা পিঠে এখানে রাখা হয়, দেখবে এভাবে ঝুলিয়ে নিয়ে পিঠের মধ্যে তীরটাকে রাখা হয়। তো এই যে তীর রাখার যে লম্বা ফানেল মতো পাত্র রয়েছে সেটাকেই বলা হচ্ছে তুনীর। কবি বলছেন আমার কাছে না আছে কবচ কুণ্ডল যুদ্ধে যাওয়ার জন্য, না আছে কি কোনো প্রকার তীর অথবা ধনুক, এমনকি তুনীর পর্যন্ত নেই। এছাড়াও কি নেই, শিরস্ত্রাণ। শিরস্ত্রাণ কথার অর্থ কি, মাথায় পড়ার এক প্রকার বিশেষ বলা যেতে পারে বর্ম বিশেষ, যা মাথায় কোনো প্রকার আঘাত থেকে রক্ষা করতে পারে। এই কবচ দৈহিক আঘাত থেকে রক্ষা করতে পারে, শিরস্ত্রাণ মাথার বা মস্তিষ্কের কোনো আঘাত থেকে রক্ষা করতে পারে। খুব চেনা পরিচিত বিষয় আমরা এখন লক্ষ্য করতে পারি, হেলমেট। গাড়ি চালানোর সময় মানুষ হেলমেট ব্যবহার করে এখন দেখেছো, সেই হেলমেটকে শিরস্ত্রাণ বলা যেতে পারে বাংলা ভাষায়। কিন্তু প্রকৃত অর্থে যুদ্ধে যাওয়ার জন্য যে এরূপ শিরস্ত্রাণ প্রয়োজন হয় মাথাকে রক্ষা করার জন্য, তা কিন্তু কোনো কিছুই কবির কাছে নেই। কবি বলছেন আমি যুদ্ধের জন্য প্রস্তুত, কিন্তু যুদ্ধ করার মতো যে যাবতীয় সরঞ্জামের প্রয়োজন তা যেন কবির কাছে নেই, তিনি এসবের দ্বারা বলীয়ান নন। কিন্তু তার কাছে দুটো বিশেষ জিনিস আছে, কি, তার মায়ের আশীর্বাদ, যা দুটি বলেছেন কবি। তার মা তাকে যুদ্ধে বেরোনোর আগে দুটো আশীর্বাদী সরঞ্জাম দিয়ে দিগ্বিজয় যাত্রার উদ্দেশ্যে যেতে বলেছেন। কি না, প্রথম কি বলছেন তিনি, এক ওই জাদু অশ্ব। তার মা তাকে প্রথমে দিয়েছেন একটি জাদু অশ্ব, একটি ঘোড়া, যা কিনা জাদুতে পরিপূর্ণ, অর্থাৎ ম্যাজিক্যাল হর্স যাকে বলা হয় ইংলিশে, সেটাই দিয়েছেন কবি। কেমন এই জাদু অশ্ব, আমাদের এখানে মাথায় রাখতে হবে দিগ্বিজয় যাত্রার উদ্দেশ্যে রওনা দিলে শুধু তো আমি হচ্ছে উড়ে উড়ে যাব না, বা জলপথেও আমি যাব না, আমাকে কিছুটা রাস্তা অতিক্রম করতে হবে, কিছুটা জলপথ অতিক্রম করতে হবে, কিছুটা মরুপথ, কিছুটা আকাশপথ, বিভিন্ন জায়গা ক্ষেত্র আমাদের অতিক্রম করে দিগ্বিজয় যাত্রার উদ্দেশ্যে রওনা দিতে হবে। তাই কবি বলছেন আমার মা আমাকে প্রথম এমন এক প্রকার অশ্ব অর্থাৎ কথা কি, ঘোড়া আমাকে আশীর্বাদ স্বরূপ দান করেছেন, যা কিনা জাদুতে পরিপূর্ণ। সে জাদু জানে,
তার মধ্যে ম্যাজিক করার ক্ষমতা রয়েছে। কারণ কি, মরুপথে সেই হয় উট। অর্থাৎ কবি যখন বলছেন আমি দিগ্বিজয় যাত্রা যখন বেরোচ্ছি, আমার রাস্তায় যদি কোনো মরুপথ পড়ে, তাহলে সেখানে তো ঘোড়া এই অশ্ব ঠিকভাবে হাঁটাচলা করতে পারবে না। আমাদের মরুভূমির জাহাজ কাকে বলা হয়? এই উটকে। তাই বলছেন এই জাদু অশ্ব তখন তার জাদু খেলা দেখিয়ে বা তার জাদু বলে নিজেকে ঘোড়া থেকে উটে রূপান্তরিত করছে, যাতে এই মরু অর্থাৎ মরুভূমি যে পথটা আমার সামনে বিস্তৃত রয়েছে তা আমি অতিক্রম করে যেতে পারি। এই মরু পথে যে প্রতিকূলতা সেটা যেন সহজেই অতিক্রম করতে পারি। আকাশে পুষ্পক, এই ঘোড়া যে উটে রূপান্তরিত হলো মরুপথে, সে জাদু বলে আবার নিজেকে পরিবর্তন করে আকাশে পুষ্পক রথ হয়ে যাচ্ছে। আবার ধরো যখন দিগ্বিজয় যাত্রার উদ্দেশ্যে নভোচরে অর্থাৎ আকাশ পথে পাড়ি দিতে হচ্ছে, তখন সেই উটই যেন কি হয়ে যাচ্ছে, আকাশে পুষ্পক রথ, এক বিশেষ প্রকার রথ যা কিনা উড়তে পারে। এক উড়ন্ত ক্ষমতা সম্পন্ন যে রথ তাকে পুষ্পক রথ বলা হয়, এটা পুরাণে বর্ণিত আছে। তাই বলছে আকাশ পথে যখন আমি দিগ্বিজয় যাত্রার জন্য রওনা দেব, তখন এই উটই আমার কাছে হয়ে যাবে পুষ্পক রথ স্বরূপ। তখন আমার কাছে আকাশ পথের প্রতিকূলতা থাকবে না, পুষ্পক রথে চড়ে আমি আকাশ পথকেও পাড়ি দিতে পারবো। তারপর আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে। আবার সিন্ধু কথার অর্থ কি মাথায় রাখতে হবে, সমুদ্রের জলে যদি আমাকে দিগ্বিজয় যাত্রার উদ্দেশ্যে পদার্পণ করতে হয়, তাহলে তখন এই যে পুষ্পক রথ সেই আবার জাদু শক্তির দ্বারা নিজেকে বলিয়ান করে নিজেকে সপ্তডিঙায় রূপান্তর করছে। সপ্তডিঙা কিরকম দেখতে হয় ছবিতে দেখো, এই যে এরকম সপ্তডিঙা, বিশেষ এক প্রকার পালতোলা জাহাজ যা কিনা তীব্র উত্তাল সমুদ্রেও চলতে সক্ষম। তাই কবি বলছেন এরূপ জাহাজে যেন এই যে জাদু অশ্ব সে নিজেকে রূপান্তরিত করে ফেলতে পারে, অর্থাৎ জলপথের বাধাও এই জাদু অশ্ব সহজেই অতিক্রম করে ফেলতে পারে, তার কাছে জলপথের বাধা নয়। তেপান্তরে আবার পক্ষীরাজ, তেপান্তর মানে কি, তিনটি প্রান্তের সমাহার দ্বিগু সমাস, অর্থাৎ যেখানে তিনটি প্রান্ত বা দিক এসে এক জায়গায় মিলিত হয়েছে এমন এক বিস্তীর্ণ মাঠ, খোলা বিস্তীর্ণ ধুধু মাঠকে বলা হয় তেপান্তর। এবার বলো, একটা বিস্তীর্ণ খোলা মাঠে এই জাদু অশ্ব যদি যেতে যায়, তাহলে তো সে কিছুটা গিয়ে হাঁপিয়ে পড়বে, খুব একটা বেশি যেতে পারবে না। তখন এই জাদু অশ্ব নিজেকে কিভাবে রূপান্তরিত করছে না, পক্ষীরাজ। পক্ষীরাজ বলতে আসল অর্থে পাখিদের রাজাকে বোঝানো হয়, ঠিক আছে? পাখিদের যে রাজা সেই হচ্ছে পক্ষীরাজ। তাহলে এখানে পাখি শব্দের কথা আসছে, কিন্তু এই পক্ষীরাজ আসলে তো কোনো পাখি নয়। রূপকথার গল্পে একে বর্ণনা করা হয়েছে এক বিশেষ প্রকার ঘোড়া হিসেবে যার কিনা ডানা রয়েছে। ডানাওয়ালা ঘোড়াকে রূপকথার গল্পে পক্ষীরাজ বলা হয়। তাই কবি বলছেন যে তেপান্তরের মাঠ যখন আমার সামনে চলে আসবে দিগ্বিজয় যাত্রার উদ্দেশ্যে যাওয়ার সময়, তখন এই জাদু অশ্ব নিজেকে কিভাবে পরিবর্তন করে নেবে, এক যেন পক্ষীরাজ ঘোড়ায় সে নিজেকে রূপান্তর করে নেবে, যাতে সে খুব সহজেই উড়ে এসে তেপান্তরের মাঠটাকে অতিক্রম করে যেতে পারে। তার নাম রেখেছি বিশ্বাস। এই যে এত কিছু কবি জানালেন, তার নাম কি রেখেছেন কবি, খুব ভালো করে জায়গাটা মাথায় রাখতে হবে। কবি তার নাম রেখেছেন বিশ্বাস। আসলে এই যে জাদু অশ্বের বলে কবি বলিয়ান হয়েছেন, এই জাদু অশ্বটা আসলে সত্যিকারের জাদু অশ্ব নয়। কবি এখানে বোঝানোর চেষ্টা করছেন বিশ্বাস হচ্ছে সব থেকে বড় জায়গা। তার মনের ভেতরে, পাঠক শ্রেণী বা যে কোনো মানুষের মনের ভেতরে যদি বিশ্বাস থাকে, তাহলে সে যে কোনো জায়গায় যে কোনো প্রতিকূল পরিস্থিতিকে মোকাবিলা করতে সক্ষম এবং জয়লাভ করতে পারে। কবি বলছেন এখানে আমাকে যদি দিগ্বিজয় যাত্রার উদ্দেশ্যে বেরোতে হয়, তাহলে তো আমাকে প্রচুর বাধার সম্মুখীন হতে হবে, প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হবে। আমাকে কোনো সময় মরুপথে যেতে হবে, কোনো সময় আকাশ পথ অবলম্বন করে দিগ্বিজয় করতে হবে, আবার কখনো সিন্ধু অর্থাৎ কি মহাসমুদ্রের উপর দিয়ে দিগ্বিজয় করতে হতে পারে, কোনো সময় আবার তেপান্তর ধুধু মাঠেও দিগ্বিজয়ের জন্য দৌড়াতে হতে পারে। কিন্তু সেই সমস্ত প্রতিকূল পরিবেশে আমাকে কে রক্ষা করবে? কবি বলছেন এই সমস্ত প্রতিকূল পরিবেশে রক্ষা করার একজনই দাত্রী, তিনি হচ্ছেন বিশ্বাস। তোমার মনের মধ্যে, হৃদয়ের মধ্যে যদি বিশ্বাস থাকে, তাহলে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে তুমি জয়লাভ করতেই পারবে। তাহলে আসলে কি জাদু অশ্ব যে নিজেকে এতভাবে পরিবর্তন করে দিচ্ছে, সে কি আসলেই আদতেই জাদু অশ্ব? জাদু অশ্ব বলে কিছু হয় না। কবি বলছেন সম্পূর্ণটাই নিজের মনের বিশ্বাস।
আমার মনের ভেতর যদি বিশ্বাস থাকে এত প্রতিকূল পরিবেশে আমি ঠিক পার হয়ে যেতে পারবো। ওই মরুপথ দেখে আমি ঘাবড়াবো না, সেখানে আমার বিশ্বাস আমাকে উট হয়ে পার করে দেবে। আমি আকাশ পথ দেখে ঘাবড়াবো না, আমার বিশ্বাস আমাকে পুষ্পক রথ হয়ে আকাশ পাড়ি করে দেবে। আবার সিন্ধু জল দেখে, সিন্ধু মহাসিন্ধু দেখে আমি ভয় পাবো না, আমার মনের বিশ্বাস সেখানে সপ্তডিঙা মধুকর হয়ে পার করে দেবে আমাকে। তাহলে এই বিশ্বাস আসলে কি? এই জাদু অশ্ব আসলে কোনো ম্যাজিক্যাল পাওয়ার যুক্ত ঘোড়া আসলে নয়, এটা হচ্ছে কবির মনের বিশ্বাস, অন্তরের যে একটা বলা যেতে পারে নিশ্চিত ভাব, নিজের উপর যে দৃঢ় একটা সত্তা বজায় রাখা, নিজের প্রতি নিজের বিশ্বাস, সেটাই কবি এখানে বোঝানোর চেষ্টা করেছেন যে বিশ্বাসের উপর ভর করে যে কোনো প্রতিকূল পরিস্থিতি পরিবেশ মোকাবিলা করে জয় লাভ করা যায়। দ্বিতীয় আরেকটি যে কবিকে তার মা অস্ত্র দিয়েছেন সেটি হচ্ছে বলছে 2, কি বলছেন? ওই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি, একটা অস্ত্র দিয়েছেন বিশ্বাস, যে কিনা প্রতিকূল পরিস্থিতিকে মোকাবিলা করতে সক্ষম। আর একটা জিনিস দিয়েছেন কবিকে তার মা, সেটা হচ্ছে মন্ত্রপুত। মন্ত্রপুত কথার অর্থ কি? মন্ত্রের দ্বারা পুষ্ট করা হয়েছে যা, অর্থাৎ কি, যার মধ্যে মন্ত্রের শক্তি যোগানো রয়েছে, মন্ত্রের শক্তিতে যে শক্তিমান, সেরকম এক প্রকার অসি। অসি কথার অর্থ কি? অসি কথার অর্থ হচ্ছে তরোয়াল বা তরবারি। তরোয়াল বা তরবারি। কবি বলছেন আমার মনের ভেতরে আমার মা আরো এক বিশেষ প্রকার বলা যেতে পারে যন্ত্রকে ভরে দিয়েছেন। বলছেন এই হৃদয়ের খাপে ভরা, হৃদয়ের একটা খাপ তৈরি হয়েছে জানো, তরোয়াল রাখার জন্য এক বিশেষ প্রকার খাপের ব্যবহার করা হয়, যেটা কোমর থেকে এখানে এরকম লম্বা আকারে দেওয়া থাকে, যার ভেতরে তরোয়াল রাখা থাকে, যুদ্ধ করার সময় ঠিক এভাবে বার করতে হয় টেনে। কবি বলছেন আমার এই হৃদয়ের খাপ, ওই খাপটা কোনো অন্য জিনিস দিয়ে তৈরি না, আমার হৃদয় দিয়েই তৈরি। ওই হৃদয়ের খাপের মধ্যে আমার মা এক মন্ত্রপুত, জাদু বলে মন্ত্রের দ্বারা বলিয়ান করা এক তরোয়াল বা তরবারি রেখে দিয়েছেন, যা কিনা যে কোনো বিপদকে মোক্ষম ভাবে মোকাবিলা করতে সক্ষম। শানিত ইস্পাত খণ্ড, যা কিনা শানিত, শানিত কথার অর্থ কি? ধারালো বা তীক্ষ্ণ, মাথায় রাখতে হবে এটা, ধারালো বা তীক্ষ্ণ। কবি বলছেন যে এই যে মন্ত্রপুত অসি, সেটা অত্যন্ত ধারালো এবং তীক্ষ্ণ, যা যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে কোনো বিপত্তি আসলে তাকে কোনো ক্রমে কেটে দিতে সক্ষম, এত তার ধার, এত সে শানিত। ইস্পাত খণ্ড, মাথায় রাখতে হবে সেটা কি রকম না, ইস্পাত। ইস্পাত মানে কি? আকরিককে বোঝায় ইস্পাত। ধরো তুমি তোমার বাড়িতে অ্যালুমিনিয়ামের কড়াইতে রান্না করো, সেটা যখন খনি থেকে তোলা হয় সেটাতে একেবারে ডাইরেক্ট অ্যালুমিনিয়ামের কড়াই হয়ে যায় না, তার একটা আকরিক অ্যালুমিনি বলে একটা আকরিক আছে, সেই আকরিক থেকেই তো তাকে প্রসেস করে কড়াই তৈরি করা হচ্ছে। তাহলে সেই আকরিকের ভেতর যে শক্তি, যে শক্ত দৃঢ়তা রয়েছে, সেই তরোয়ালটা যেন ঠিক সেই প্রকার দৃঢ়তা সম্পন্ন এবং শানিত, এতটাই শক্ত, এতটাই ধারালো সেই ইস্পাত খণ্ডের মতো এই তরোয়াল। অভঙ্গুর, অভঙ্গুর কথার অর্থ কি? যা ভাঙা যায় না, যা ভাঙা যায় না। কবি বলছেন এই মন্ত্রপুত যে অসি, তার এত ক্ষমতা যে তাকে সে কোনোদিন ভাঙতে পারবে না, কেউ কোনোদিন ভাঙতে পারবে না। সে একেবারে ইস্পাত খণ্ড, শক্ত আকরিকের মতো, যে সে অভঙ্গুর, কোনোদিন কেউ ভাঙতে পারবে না। তার নাম কি রেখেছেন? প্রথমে যে কবি মনের ভেতর যে জিনিসটি রেখেছিলেন তার মায়ের আশীর্বাদ স্বরূপ, তার নাম রেখেছিলেন বিশ্বাস। কবি দ্বিতীয় যে মায়ের আশীর্বাদী বস্তু, তার নাম রাখলেন কি? ভালোবাসা। আসলে এখানে যেমন বিশ্বাস বলতে কোনো জাদু অশ্বকে অরিজিনালি বোঝায়নি, তেমনি এখানে কিন্তু কোনো মন্ত্রপুত অসি বলতে আসলেই কোনো তীব্র তরোয়ালকে বোঝায়নি। এখানে আসলে বোঝানো হয়েছে মনের ভেতরকার ভালোবাসাকে। একদিকে মনের ভেতর যদি ভালোবাসা এবং বিশ্বাস থাকে, তাহলে যে কোনো প্রকার দিগ্বিজয়ের যাত্রা সম্পূর্ণ হবে এবং সফল হবে বলে কবির ধারণা। কবি বলছেন একদম শেষের লাইনে, নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে। খুব ইম্পর্টেন্ট লাইন এখানে একটা বলার চেষ্টা করছেন কবি, একেবারে শেষ লাইনে যেন কবিতার একটা ক্লাইম্যাক্স টেনে দেওয়া হচ্ছে। কবি বলছেন যেন নিশ্চিত পৌঁছবো, এত কিছু আয়োজন করে যখন আমি দিগ্বিজয় যাত্রা করব, একটা কি শিওরিটি আছে, নিশ্চয়তা আছে যে আমি পৌঁছবো?
কবি বলছেন হ্যাঁ সেই নিশ্চয়তা আছে, আমি ঠিক পৌঁছবো সেই তৃষ্ণাহর কথা অর্থ কি, আমার বুকের ভেতর যে তৃষ্ণা বা পিপাসা জমে রয়েছে সেই সেই তৃষ্ণাকে হরণ করবে এমন এক খরজুর কথার অর্থ কি, মাথায় রাখতে হবে খেজুর। খরজুর কথার অর্থ হচ্ছে খেজুর, খেজুরের দ্বীপে অর্থাৎ কি মরুভূমিকে একটু যদি আমরা কল্পনা করি, মরুভূমি কি ধুধু বালি দিয়ে পরিপূর্ণ একটা বিস্তর ভূমি, সেটাকে মরুভূমি বলছি আমরা। মরু শব্দের অর্থ এখানে আমরা বালুকাময় মরুভূমিকে বোঝাচ্ছি। তা সেখানে আমরা মাঝে মাঝে দেখতে পাই মরুদ্যান, খেয়াল করে দেখো যাকে বলে ওয়েসিস। একটা ধুধু পরিবেশের মধ্যে যদি তুমি হঠাৎ করে একটা মরুদ্যান বা জলের সন্ধান পাও, যেখানে কি থাকে ধুধু পরিবেশের মধ্যে একটা জলখণ্ড এবং তাকে ঘিরে কতগুলি গাছপালা বেড়ে উঠেছে, তাহলে সারা মানে মরুভূমি চষে বেড়ানোর পর তোমার কাছে ওই জল যে উদ্যান বা মরুদ্যানটি সেটা তোমার কাছে কি করবে, তৃষ্ণা হরণকারীর মতো। তুমি সারা মরুভূমি ঘুরে যে তৃষ্ণার্ত পিপাসার্ত হয়ে রয়েছো, সেই তৃষ্ণা তোমার নিবারণ করবে, হরণ করবে কে, নয় মরুভূমিতে থাকা মরুদ্যানের জলটি, যার আশেপাশে থাকা খরজুর অর্থাৎ কি খেজুরের গাছের ছায়া কবিকে প্রশান্তি দান করবে। এবং তিনি অবশ্যই মানে দৃঢ় প্রতিজ্ঞ এবং নিশ্চিত যে একদিন না একদিন তিনি এই খরজুরের দ্বীপ অর্থাৎ মরুদ্যানে পৌঁছে যাবেন। এটা তো লাইনটার একটা বলা যেতে পারে রূপকার্থ। এবার বাচ্চার্থটা কি, মানে সহজ কথায় বলতে গেলে একটু যদি ঘুরিয়ে বলি তাহলে সেটা হচ্ছে কি, এটা তো কবিতার ওপরের অর্থ এই লাইনটা, ভেতরের অর্থটা কি, আমি প্রথমে বললাম না কবি এখানে লিঙ্গ বর্ণ নির্বিশেষে নারী এবং পুরুষের মধ্যে যে সমতা সেটাই কবিতার মধ্যে বজায় রাখতে চেয়েছেন। তাই তিনি কবি প্রথমেই বলেছিলেন রক্তে আমি রাজপুত্র, আমি রাজকন্যা বলেননি কবি। আসলে এই যে আমাদের বর্তমান পরিস্থিতি, যেখানে পিতৃতান্ত্রিক পুরুষতান্ত্রিক সমাজ, এই সমাজ আমাদের সমাজ বলে ফেলেছি, তো এই যে বলা যেতে পারে পুরুষতান্ত্রিক সমাজ, এখানে নারীরা যে কতটা অবহেলিত, কতটা নিপীড়িত, তিনি এই কথাটাই এই কবিতার মধ্যে ধ্বনিত করলেন। তিনি বলছেন পুরুষতান্ত্রিক সমাজ তার কাছে যেন এই বিশাল মরুদ্যানের এই মরুভূমির মতো, যেখানে তিনি কন্টিনিউ চলে যাচ্ছেন সমাজের মাঝখানে পুরুষতান্ত্রিক সমাজের মধ্যে দিয়ে। কিন্তু কবি বিশ্বাস এই যে দুঃখ, নারীদের যে এই দুঃখ, তার জননী দুঃখিনীর এই যে দুঃখ, তিনি একদিন সেটা নিশ্চয়ই নিবারণ করবেন। তাই জন্য তাকে দিগ্বিজয় যাত্রা করতে হবে এবং এই যে পুরুষতান্ত্রিক সমাজের মরুভূমি তার মধ্যেই যেন তিনি একদিন যদি বিশ্বাস এবং ভালোবাসাকে ভর করে এগিয়ে যান, একদিন তিনি ঠিক সেই মরুদ্যান বা ওয়েসিসের খোঁজ, যেখানে নারী পুরুষের বিভেদ থাকবে না কোনোদিন, সেই তৃষ্ণা হরণকারী কবির অন্তরে যে তৃষ্ণা রয়েছে সেই তৃষ্ণা হরণকারী খরজুরের অর্থাৎ খেজুরের ছায়াদানকারী সেই দ্বীপ বা মরুদ্যানের খোঁজ, যেখানে নারী পুরুষের বিভেদ থাকবে না, তা তিনি অবশ্যই ওই জায়গায় একদিন পৌঁছে যাবেন। বোঝা গেল? অর্থাৎ এখানে খরজুরের দ্বীপ বলতে কিন্তু সেই মরুদ্যানের কথা বোঝানো হয়েছে, যেখানে কবির বিশ্বাস একদিন তিনি বিশ্বাস এবং ভালোবাসার উপর ভর করে জোর দিয়ে চলে যাবেন, যেখানে নারী পুরুষ ভেদাভেদ বিভেদ কিছু থাকবে না। কবি সেখানে সমতার গান গাইবেন। আমাদের মনে আছে আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটি পড়েছিলাম, যেখানে কবি বলেছিলেন গাহি সাম্যের গান, তুমি আমার কাছে যে ধর্মের মানুষই হও না কেন, তুমি যা কিছু হতে পারো, আমার কাছে কিন্তু একটাই পরিচয়, তুমি মানুষ। কবিও যেন এখানে সেই সুরই ধ্বনিত করছেন এই কবিতায়। কবি বলছেন নারী পুরুষ তো সেগুলো আমাদের লিঙ্গের ভেদাভেদ, সেটা কেন মানুষকে মানুষের থেকে বিভেদ করে সৃষ্টি করে আলাদা করে দেবে। নারী এবং পুরুষ যতই লিঙ্গভেদে পার্থক্য হোক না কেন, তাদের একটাই তো পরিচয়, তারা মানুষ। তারা যবে মানুষ বলে নিজেদেরকে পরিচিতি লাভ করবে, কবির যেন এই কবিতা সেদিন সার্থক বলে বিবেচিত হবে, যেখানে যেই দিন নারী পুরুষের মধ্যে আর ভেদাভেদ থাকবে না, কর্মক্ষেত্রে হোক, সমাজ ক্ষেত্রে হোক, পরিবারে হোক, নারীরা পুরুষদের সমান অধিকার পাবে, সেই দিনই তিনি তার তৃষ্ণা হরণকারী সেই খরজুরের দ্বীপে ভালোবাসা এবং বিশ্বাসকে ভর করে চলে যেতে পারবেন। ক্লিয়ার হলো কবিতাটা? আশা করছি এই কবিতাটার আলোচনা যে এতটা ডিপ ভাবে বোঝানো যেতে পারে তোমরা বুঝতে পেরেছো। কবিতাটার এই যে ডিপ্লোম্যাটিক ওয়ে বা এই যে গঠন, তার মধ্যে কত জিনিস রয়েছে, তোমরা যদি চাও আমি সরে যাচ্ছি, একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এই প্রত্যেকটা শব্দের শব্দার্থগুলোর ক্ষেত্রে। ঠিক আছে, চলো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। এরপর আমরা ইউটিউবে কিন্তু আরো অনেক তোমাদের যে যাবতীয় টপিক গুলো রয়েছে তা নিয়ে কিন্তু ডিটেলে তথ্যভিত্তিক আলোচনা করব এবং তারই সঙ্গে ম্যারাথন ক্লাসে কিন্তু আমরা প্রচুর এমসিকিউ সলভ করব।
দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো, টাটা।